আমি অধ্যাপক, একজন শিক্ষাবিদ, এবং বিশেষ করে আমার জন্মেরও আগে প্রকাশিত তার একটি বই রবীন্দ্র প্রতিভা পরিচয়, অত্যন্ত বিখ্যাত বই। রবীন্দ্রনাথ সম্পর্কে পড়তে হলে, জানতে হলে বইটি অবশ্য পাঠ্য বলে আমি মনে করি। আমি একটি জিনিস লক্ষ্য করছিলাম যে এই কবিতার বইগুলো মোটামুটি 30-এর দশকে লেখা। আমরা যদি 30-এর দশকের কথা ভাবি তাহলে দেখব যে ধরুন 20-এর দশক যখন শেষ হতে আসছিল মাঝামাঝি সময়, সেই সময় থেকে পল্লব রশ্মি বা আরো অন্যান্য যারা বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব, জীবন্ত দাস, কাজী নজরুল ইসলাম, অমিয় চক্রবর্তী ইত্যাদি কবিরা, তারা খুব সচেতনভাবে রবীন্দ্রনাথকে অস্বীকার করে তারা একটা নতুন পথের দিকে যাত্রা শুরু করছিলেন কবিতার ক্ষেত্রে। যদিও পরবর্তী সময় আমরা দেখেছি একমাত্র জীবনানন্দ দাশ ছাড়া, এবং নজরুলকে অবশ্যই নজরুল ব্যতিক্রম, এছাড়া অন্যান্য কবিরা শেষ পর্যন্ত রবীন্দ্রনাথকে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তারা সমর্পিত প্রাণ। একমাত্র ব্যতিক্রম ছিলেন জীবনানন্দ দাশ। এবং এখানে লক্ষ্য করছি যে 30-এর দশকে রবীন্দ্রনাথকে অতিক্রম করা, রবীন্দ্রনাথকে অস্বীকার করা একটা সচেতন প্রয়াস। সে সময়ে ডক্টর ক্ষুদিরাম দাস উনি কিন্তু সেই পথে যাননি। রবীন্দ্রনাথ যে তার সমস্ত অস্তিত্ব জুড়ে ছিল, তার জীবন চেতনার উপরে যে রবীন্দ্রনাথের যে প্রভাব ছিল, একটা অনুপ্রেরণা ছিল, কাজ করেছে, সেটা বোঝা যায় এই কবিতাগুলো পড়ে। এই কবিতাগুলো সম্পর্কে মঞ্জুভাষ মিত্র চমৎকারভাবে বলেছেন, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে রবীন্দ্র কবিতার প্রভাব কিভাবে ডক্টর ক্ষুদিরাম দাসের কবিতায় সেই সময়ে তাকে প্রভাবিত করেছে, বা অন্য এক ধরনের সেই ভাবনায় জারিত হয়ে তিনি নিজের মতো করে সেই কবিতাগুলো প্রকাশ করেছেন। দ্বিতীয় একটি বই, সেটি বুলা বিশ্বাসের আড়াল ধরে